বন্য পরিবেশে আগুন জ্বালানোর চেয়ে আনন্দের আর কিছুই হয় না। আগুন জ্বালানো হলো টিকে থাকার একটা বিশেষ দক্ষতা, আর সেটা করার অনেক উপায় আছে। অনেকভাবেই বেয়ার আগুন জ্বালিয়েছে এই অনুষ্ঠানে। সেটা ওর সঙ্গে চকমকি থেকে শুরু করে কাঠ ঘষে মোবাইল ফোনের ব্যাটারির গর্ত করা অবধি ও অনেক পদ্ধতি ব্যবহার করেছে। এইরকম একটা পরিস্থিতিতে আগুন জ্বালাতে পারলে না হেসে থাকা প্রায় অসম্ভব। আমি এমন কাউকেই জানি না, সে পুরুষ হোক বা মহিলা, যে কেউই হোক, যে আগুন জ্বালানো নিয়ে কৌতূহলী নয়। কারণ আগুন জ্বালানো ব্যাপারটাই হচ্ছে ভীষণ রোমাঞ্চকর, বিশেষ করে যদি হাত দিয়ে ঘষে বা অন্য কিছুর সাহায্যে জ্বালাতে হয়। ওকে, আগুনটা জ্বালাতে পেরেছি। বাপরে, আকাশ যেন একেবারে ভেঙে পড়েছে। আসলে ওই অপেক্ষা করার সময় আমি ভাবছি আমি কোথায় তাক করব, আগুনে না ওর মুখে, আগুনে না ওর মুখে, নাকি কাট করে দেবো। কিন্তু কাট করে দিলেই সঙ্গে সঙ্গে আগুনটা দপ করে জ্বলে উঠবে। শুধু একজনকে দেখতে পাচ্ছি ছুরিতে চকমকে ঠুকে যেতে। এই চলবে, সে যতক্ষণই জ্বলুক। লোকে বলে আগুন ছাড়া ধোঁয়া হয় না। ঠিক যেন জাদুকরের মতো হুশ আগুন জ্বলে উঠল। ওটা একটা দারুণ মুহূর্ত, ওটা সর্বদাই দারুণ মুহূর্ত। ধরেছে, আগুন জ্বালানোটা ভীষণ আনন্দের। যারা বন্য অঞ্চলে হারিয়ে যায় তাদের কাছে সাধারণত কোনো ফায়ার স্টিক থাকে না। বেশিরভাগ লোক সঙ্গে কি রাখে বলুন তো? সেলফোন, মানি ব্যাগ, চাবি। তবে সেলফোন এমনকি ভাঙা ভিজে হলেও আগুন জ্বালানোর পক্ষে যথেষ্ট বলা যায়। মনে হয়েছিল যে হ্যাঁ, লিথিয়াম ব্যাটারি হয়তো সত্যি যেটা একটা উল্কি দেবে, যাতে আগুন জ্বলবে, যা দিয়ে আপনি জানাবেন যে আপনি কোথায় আছেন, আর তাতে আপনাকে উদ্ধার করা যেতে পারে। তাই বেয়ার ঠিক করলো ওর মোবাইল ফোন নিয়ে সেটা খুলে ফেলে ব্যাটারিটা নেবে, আর তারপর ওই ব্যাটারিটার মানে যেন নাড়ি ভুড়ি বের করে ফেললো। আমি যেই ব্যাটারিটা কেটে ফেলবো অমনি লিথিয়ামটা বেরিয়ে আসবে অক্সিজেনে, আর তখন ফুলকি জ্বলবে আর গরম হবে, আর অক্সিজেন আগুন জ্বালবে। কাঠকুটো তৈরি রেখেছি, সাবধানে করতে হবে। ওই জিনিসটা ফুসফুস বিজ করলো। আমার মনে আছে আমাদের মানসিক অবস্থা আর বেয়ারেরও মনে হচ্ছে যেন ওরে বাপরে, কি হচ্ছে কি হচ্ছে। ও, ভালোই হয়েছে। ব্যাপারটা বেশ ভয়ের, যেভাবে ফুলকির উপরে কাঠকুটোগুলো রাখছিল আর কি। শুধু মনে হচ্ছিল যেন বেয়ারের এক্সপেরিমেন্ট একেবারে ভুল পথে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত এক্সপেরিমেন্ট সাকসেসফুল হলো আর আগুন জ্বলল, সেই ব্যাটারিটা দিয়েই জ্বলল। আর সেটাই মনে হয় আমাদের সবাইকে আশ্চর্য করেছিল। সবটাই প্রয়োজনের ব্যাপার। আপনার সেলফোনটা যদি জলে ভিজে অকেজো হয়ে যায় আর আপনি ঠান্ডায় জমে যান, তাহলে ব্যাটারিটা দিয়ে আগুন জ্বেলে নিজের প্রাণ বাঁচাবেন। এটা প্রাণ বাঁচাবার অন্তিম চেষ্টা হিসেবে কাজ করা উচিত, যখন সেলফোনটা ভেঙে গেছে আর অন্য সব চেষ্টা ব্যর্থ হয়েছে। অবস্থা বুঝে ব্যবস্থাই আমার টিকে থাকার রাস্তা। বন্য পরিবেশের সঙ্গে লড়াই করে সভ্যতায় ফিরে আসা। আপনাকে সবসময় এক পা এগিয়ে ভাবতে হয়। আমি চললাম। ধূসর প্রান্তরে বাঁচা কঠিন। আপনাকে বুদ্ধি খরচ করতে হবে, আর টিকে থাকতে যা কিছু সাহায্য করবে তার সুযোগ নিতে হবে। ঠিকমতো জিনিসটা করলে তার জীবন আর মৃত্যুর মাঝে ফারাক গড়ে দেবে। যে কোনো ধরনের পরিবেশে বেয়ার কিন্তু ভীষণ এফেক্টিভ। হরিণের সিং। আমি দেখছি পাথর, অথচ বেয়ার দেখছে ভেলা। মনে হয় এবার এটা তৈরি হয়ে গেছে। ও সবসময় যে স্থানীয় জিনিসগুলো পায় সেগুলোকেই বুদ্ধি খাটিয়ে কাজে লাগিয়ে নেয়। আমি হয়তো এটা দিয়ে একটা সাঁতারের জামা বানাতে পারবো। এটা ভীষণ টাইট। ও কিন্তু জিনিস খুঁজতে পুরোপুরি ওস্তাদ, যা হয়তো বহু বছর ধরে পড়ে আছে। এটা দিয়ে সত্যি একটা ভালো ভেলা তৈরি হবে। খুব আশ্চর্য লাগে দেখতে ও যেসব জিনিস বানায় চারপাশে পড়ে থাকা জিনিস দিয়ে। দারুণ বুদ্ধি লাগায়। বেয়ার এগুলো বানাচ্ছে সেটা দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, দারুণ হাতুড়, অসাধারণ বুদ্ধি খাটায় কোনো জিনিস বানাবার জন্যে। নিউজিল্যান্ডে আমি একটা খাড়া পাড়ের নদী দেখতে পেয়েছিলাম, যেটা পেরোনো প্রায় অসম্ভব। আমি ওটা স্রোত বরাবর গিয়েছিলাম এই আশায় যে পাড়গুলো নিচু হবে আর আমি পেরোতে পারবো। ওই ক্যানিয়ন ধরে হাঁটছিল, আর ধারগুলো খুব খাড়া ছিল, খুবই খাড়া, যেটা ওকে পেরোতে হতো। শেষে একটা ফোন দিয়ে আটলাম।
পাড়ের গাছগুলো কাজে লাগানো যেতে পারে। ও একটা সাংঘাতিক বুদ্ধি বার করলো। ধারের একটা গাছ বেয়ে ওঠা, খুব ছোট একটা গাছ, সেদিকে উঠে ওটাকে দোলাবে, একটা ঝটকা দেবে, তারপর এতটাই উঁচুতে উঠে যাবে যে শেষে ও ওপারে পৌঁছে যাবে পোল ভল্ট করে। ওটা নদী পার হওয়ার আরেকটা পাগলা ধরনের বুদ্ধি ছিল। দেখেছেন এই সমস্ত শেকড়গুলো? একটু ঠেলা দিলেই গাছটা উপড়ে আসবে। না বেয়ার, এটা কাজ করবে না। আমরা বাকি দলকে জিজ্ঞেস করেছিলাম কি কাজ করবে, না এটা কাজ করবে না। ও বলেছিল বিশ্বাস করুন বিশ্বাস করুন, এটা কাজ করবে। এবার বোঝা যাবে যে কি হতে চলেছে। দেখা যাক এতে কাজ হয় কিনা। অন্য উপায় না থাকলে কখনো কখনো আপনাকে ঝুঁকি নিতেই হয়। ওরে নড়রে হতচ্ছাড়া গাছ! চল এবার। আমি ভাবছিলাম ও পারবে, ও কাছে আরো কাছে আরো কাছে যাচ্ছিল, আর শেষে মট করে ভেঙে গেল। এই আমি গেলাম। কাজ হলো গাছ দিয়ে। ভাবতে পারছেন কি দারুণ আইডিয়া ছিল? দেখলেন তো, কাজ হয়েছে। হামাগুড়ি দিয়ে গিয়ে ওপর দিয়ে বেরিয়ে গেল। আইসল্যান্ডের ঠান্ডা পরিবেশের মধ্যে আমার মাথায় একটা বুদ্ধি এলো। জমির স্বাভাবিক উত্তাপ ব্যবহার করে শরীর গরম রেখে হাইপোথার্মিয়া এড়াবার চেষ্টা করব। দেখছেন কেমন বুদবুদ উঠছে এখান থেকে? এইখানটা ফুটছে, অথচ ওইখানে গ্লেসিয়ারের কনকনে ঠান্ডা জল। শুনতে একটু অদ্ভুত মনে হলেও আমি ভাবছি এখান থেকে খানিকটা জল ওর মধ্যে পাঠিয়ে একটু খুঁড়ে এর মধ্যে একটা প্রাকৃতিক গরম জলের টাব বানানো যায় কিনা। যখনই ভাবছেন এই অনুষ্ঠানে সবকিছু দেখা হয়ে গেছে, তখনই ও একটা জাকুজি বানালো। কোথায় সেটা? আইসল্যান্ডে, মাঠের মাঝখানে। অভাবনীয়, মানে আমি ভেবেছিলাম পাগলামি। আমার এমন জিনিস দারুণ লাগে কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা কাজ করবে। কিছুটা শ্যাওলা দিয়ে কয়েকটা ফাঁক ফোকর আমি বুঝিয়ে দেব, আর এখান দিয়ে জল বেরোবার ব্যবস্থা করব, তাহলে ওখান দিয়ে জল এসে বেরিয়ে যাবে। আর এইটা এখন স্নানের উপযুক্ত চমৎকার গরম হয়েছে। এই কনকনে ঠান্ডায় গরম জলে স্নান করতে পছন্দ করবে না এমন কজন আছে বলুন তো? একবার ভাবুন, আইসল্যান্ডের মাঠের মাঝখানে একটা জাকুজি, মন্দ কি? প্রকৃতির সঙ্গে লড়াই করে চলা আমাদের এই শোয়ের প্রতিদিনের কাজ। আমার দক্ষ সঙ্গীরা সবসময় চেষ্টা করে আমার সঙ্গে পা মিলিয়ে চলার জন্য তৈরি থাকতে। বন্য পরিবেশে আমার দল সারাক্ষণ আমার সঙ্গে থাকে। এমনকি প্রাকৃতিক বাধার সামনে এলেও ওরা একসঙ্গে থাকার জন্য সব রকম চেষ্টা করে। বের ঠিক করে কিভাবে একটা জায়গাকে ও সামলাবে। আগে পুরোটাই ভেবে নেবে, তারপরে থামবে, সময় নেবে, কিন্তু একবার ঠিক করলে আর যদি মনে হয় যে সবকিছুই ওর পক্ষে কাজ করছে, তখন কিন্তু এটা বলতেই হবে যে ও নিজের 120% দেবে। ওইখানটা পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো। তবে পাথর থেকে সাবধান। আমি এটা ছাড়ছি, এবার ধরে নাও এটা। আর আমি যেখানে যাব, বুঝতে পারলে এটা কতটা গভীর? চলে এসো, ওরাও আমার সঙ্গে আসবে। আমি ওকে দেখেছি খুবই খুবই অস্বস্তিকর অবস্থায়। আমি অস্বস্তিকর অবস্থায় দাঁড়িয়ে ছবি তুলতে অভ্যস্ত হয়ে গেছি। আপনাকে নিজেকে উৎসাহিত করতে হবে, আপনাকে আপনার কাজ চালিয়ে যেতে হবে, কিন্তু যেখানে আছেন সেটাও সামলাতে হবে। আর দর্শকদের ঠিক অনুভূতি দেওয়ার জন্য আপনি অনেক সময় নিজেকে এমন অবস্থায় দেখবেন যেটা বেশ অস্বস্তিকর, কিন্তু সেটাই ঠিক কাজ, আর ওইটাই সঠিক জায়গা গল্পটাকে ঠিক মতো দেখানোর জন্য। ওকে, আমি চললাম এবার। এসো এসো এসো। ওদের জন্য এটা খুবই কঠিন কাজ। ওদের সঙ্গে আবার যন্ত্রপাতিও থাকে, তাই বুঝলেন কিনা আমি ওদের সেলাম করি। স্কটল্যান্ডের উত্তর উপকূলে কেপ হ্রদের ড্যানকে আমার পেছনে আসতে হয়েছিল যখন একটা মোহনা পেরোচ্ছিলাম। ব্যাপারটা বিপজ্জনক ছিল। অন্যদিকটা প্রায় 2 কিলোমিটার দূরে, আর জোয়ারও আসছিল, তাই দেরি করার কোনো অবকাশই ছিল না। মোহনা পেরোনো এমনিতেই বেশ ভয়ের ব্যাপার। আমার মনে হয় অতটা ভেতরে মোহনার মাঝখানে আর পেছনে ফিরে দেখে আপনি ভাবছেন আমি পারবো কিনা ওপারে পৌঁছতে, আর আমরা অন্যদিকে তাকিয়ে দেখে ভাবছি যে ওদিকে পৌঁছতে পারবো না, আর এত তাড়াতাড়ি জল আসছে যে কি বলবো। এখন জল বেড়ে উঠছে, দুটো দ্বীপের মাঝের অংশটা হঠাৎই গভীর হয়ে উঠছে। আমার জামায় স্রোতের টান অনুভব করতে পারছি। সবে মোহনার অর্ধেকটাই পেরিয়েছি,
এখন সিদ্ধান্ত নেবার সময়। ও এমন অবস্থায় পৌঁছেছে যে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, খুব তাড়াতাড়ি, মানে ঠিক করতেই হবে, আমাদের এটা করতেই হবে। চলো এটাই করা যাক। দেখো, এখনো সম্পূর্ণ জলের মধ্যে। 1 মিনিট আগেই এখানে বালি ছিল। এবার আমরা ফিরবো, ছক পাল্টাতে হবে। চলে এসো। তখন সিদ্ধান্ত নিতে হবে আর সেই অনুযায়ী চলতে হবে, আর সেটাই প্রাণপণে করতে হবে। ওই জায়গাটা 1 মিনিটের মধ্যেই এত অবধি পুরো জলে ভরে গেল। তখন আমরা ছুটছি, প্রচন্ড জোরে দৌড়চ্ছি, মানে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি তাড়াতাড়ি ফিরে আসার জন্য। হাতে খুবই কম সময় ছিল। মাঝে মাঝে আপনাকে বুঝতে হবে। তুমি ঠিক আছো? মাঝে মাঝে আপনাকে বুঝতে হবে যে কখন ফেরা উচিত। পরে ড্যানের অবস্থা আরো খারাপ হয়। আমরা লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলাম, সব ঠিকঠাকই ছিল। এক জলা থেকে আরেক জলায় সব ঠিকঠাকই চলছিল। আমি সত্যি দেখতে পাইনি এটা যে এখানে আছে। এই যে, বেয়ার হাত দাও। হ্যাঁ দাও, হাতটা দাও। পাটা তোলো এবারে। হ্যাঁ, আমি তো আটকে গেছি পুরো। ব্যাপারটা হলো, ও আমার থেকে অনেকটা লম্বা, আমি তো জলে এতটা অবধি। তারপর ও আমাকে কোনো রকমে জল থেকে টেনে হিঁচড়ে বের করে যত তাড়াতাড়ি সম্ভব। এসো এবার। এটা সত্যি দারুণ ব্যাপার। তোমাকে কিন্তু সচরাচর এইরকম অবস্থায় দেখা যায় না। এবার দেখো। ঠিক আছে তো? কাম অন। খুবই লজ্জাজনক। আমার মনে হয় আমি তাই বলতে পারি, একটা নোংরা আর দুর্গন্ধময় জলা থেকে বার করা হলো কারণ আমি তাতে পড়ে গেছি। আর কারোর জন্য নয়, নিজের দোষে। ভাগ্য ভালো যে বেয়ার ওখানে ছিল, ও সেদিন আমায় বাঁচিয়েছিল। কখনো এত তাড়াতাড়ি সবকিছু ঘটে যে কারোর জন্য অপেক্ষা করা যায় না। যা করার আপনাকেই করতে হয়। বের অপেক্ষা করে না, আমাকেই তৈরি থাকতে হয় ওর সাথে পাল্লা দেওয়ার জন্য। ও নিজের ইচ্ছে মতো কাজ করে। আমাদের প্রায় কিছু বিশেষ মুহূর্তে ছবি তুলতে হয়, তাই আমি সবসময় রেকর্ড বাটনের ওপর আমার আঙুলটা দিয়ে রাখি, কখন কি ঘটে। ওই পসমের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল। বেয়ার চোখের কোনা দিয়ে ওটা দেখে আর অমনি জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়তে থাকে। চলে এসো। আমার মনে হয় ও শুনতে পেয়েছিল ওর আসার শব্দ। ওই গাছের আড়াল থেকে মাথা বার করে ও নিশ্চয়ই ওকে দেখেছিল, আর মুহূর্তের মধ্যেই ও হাওয়া হয়ে যায়। ও উধাও হয়ে গেল। একটা লাঠি নিল আর উধাও হয়ে গেল। সাবধানে। একটা ক্ষীণ আওয়াজ শুনতে পেল, ব্যাস, আর কিছুই না। পেয়েছি, ধরেছি ব্যাটাকে। এক এক সময় চটপট কাজ করতে হয়। দলের জন্য অপেক্ষা করা যায় না। মালয়েশিয়ার দ্বীপে আমি তখন জল খুঁজছিলাম। বেয়ার আইল্যান্ড একটা বেশ ভালো ব্যবস্থা করেছিল। ও রাস্তানা ছিল, জল ছিল, আর খাবার ছিল, সেই শূকরের মাংস, আর সবকিছুই ছিল ওখানে। জঙ্গলের নিস্তব্ধতা একটা ইঞ্জিনের শব্দে ভেঙে গেল। ওর অত যে খাবার, জল আর আশ্রয়ের প্রয়োজনীয়তা সব যেন ও ভুলেই গেল। ও দৌড় দিল, জঙ্গলের মধ্যে দিয়ে তীর বেগে ছুটে গেল। ওর সাথে আমাদেরও দৌড়াতে হলো। আমরা সবকিছুর মধ্যে দিয়ে দৌড়লাম। তারপর ঢাল দিয়ে গড়িয়ে সমুদ্র তীরে পৌঁছে দেখলাম সামনে একটা নৌকো। দেখতে পাচ্ছ ওইখানে? সত্যি কোনো সন্দেহ নেই, আমার দল ছাড়া আমি এটা করতে পারতাম না। আমাদের ছক পাল্টাতে হবে। চলে এসো, চলে এসো। বহু বছর একসঙ্গে কাজ করে আমাদের পরস্পরের প্রতি রেসপেক্ট আছে, পরস্পরকে বিশ্বাস করি। আর এইরকম চরম পরিবেশে একসঙ্গে কাজ করাটা দরকার। আর মিলিতভাবে আমরা অনেক বেশি শক্তিশালী। ও সর্বদাই আমার খেয়াল রাখে, তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। ওটা এত এত দামি। ও সত্যি টিমকে নিয়ে এগিয়ে চলে। এটা সবার জন্যই কঠিন, তবুও সবাইকে তাদের কাজ ঠিকভাবে করতে হবে, আর করার একটাই সুযোগ থাকে। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। আমার সৌভাগ্য যে আমি পৃথিবীর এতগুলো জায়গার পরিবেশে গিয়েছি। এই শোতে সবকিছুই এক্সট্রিম, সেটাই একটা ব্যাপার। এক সপ্তাহ আপনি নরওয়েতে -29 ডিগ্রি সেলসিয়াস, আবার পরের সপ্তাহে জঙ্গলে 30 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রচন্ড গরমে রয়েছেন।
আর এই শোয়ের মাধ্যমে বহু উপজাতি বহু মানুষের সঙ্গে দেখা হয়, সবটাই এর অংশ। নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। এটা তো নিশ্চিত যে আপনি বাড়ি ফিরবেন শরীরে কিছু কাটা আর ছেঁড়া নিয়েই। এই অনুষ্ঠানে কাজ করা অসাধারণ ব্যাপার, আর এর একটা প্রধান কারণ হলো বেয়ারের সঙ্গে কাজ করা খুবই অসাধারণ অভিজ্ঞতা। আর হ্যাঁ আমরা যাই পৃথিবীর দারুণ সব জায়গায়, আর এটা যেন বন্ধুদের সাথে গিয়ে মজা করার মতো। সত্যি এটা খুব বড় সৌভাগ্য। আরও বিস্তারিতভাবে জানতে লগ ইন করুন www.discovery.com/man vs wild।